নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের 12টি ভাব নিয়ে, 12টি দিক নিয়ে, 12টি ঘটনা নিয়ে। একদম 1 থেকে 12 পর্যন্ত যে 12টি ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 12টি দিককে, তা নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। এ প্রসঙ্গে আপনাদের একটা কথাই বলবো যে এই যে মাসিক যে রাশিফল, জুন মাস, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, অগাস্ট, এই মাসিক রাশিফল যখন কেউ বলছে, প্রেডিক্ট তো নয়, এটা বলছে, এর দ্বারা নির্ভর করে একজন অ্যাস্ট্রোলজারের পাওয়ার, একজন অ্যাস্ট্রোলজারের ক্যাটাগরি এবং একজন অ্যাস্ট্রোলজারের শিক্ষাকে কখনোই কিন্তু জাজ করতে যাবেন না। তার কারণ এমনটি হতেই পারে, দেখা গেল আমি চারজন অ্যাস্ট্রোলজারের জুন মাসে কি হচ্ছে সেটা শুনে নিয়ে একটা জিস্ট করে তারপর আপনাদের সামনে বলছি, হতেই পারে। বা দেখা যাচ্ছে আমি লিখে নিলাম, লিখে নিয়ে এবার বলছি, হতেই পারে। একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর। আপনি যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন তখন কিন্তু আপনি আপনার জীবনের যেই যে নঙ্গর্থক দিক, যার জন্য আপনি সফল হতে পারছেন না বা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন, সেইগুলো জানতে যাচ্ছেন এবং সেইগুলোকে ওভারকাম করে যাতে আপনি সফল হতে পারেন, সেই পথ, সেই শিক্ষা, সেই নীতিটাকেও কিন্তু আপনি জানতে যাচ্ছেন কিভাবে। সুতরাং একজন অ্যাস্ট্রোলজার তখনই কিন্তু রিয়েল অ্যাস্ট্রোলজার, পিওর অ্যাস্ট্রোলজার, অ্যাকুরেট অ্যাস্ট্রোলজার, যখন তিনি কিন্তু আপনার যে জীবন, যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে ভালো, তা না হলে চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে যখন আপনার জীবনটাকে আপনাকে না জিজ্ঞাসা করেই প্রেডিক্ট করতে পারছে। আমরা সোশ্যাল মিডিয়াতে চারিদিকে এখন কিন্তু লক্ষ্য করি, সবাই এই রবির এই ট্রানজিট, বৃহস্পতির ট্রানজিট, তার ফলে ভাগ্য খুলতে চলেছে। এরা কিন্তু অ্যাস্ট্রোলজার নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। এরা কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের প্রতিনিধিত্বও করছে না। একজন অ্যাস্ট্রোলজার সবসময় কিন্তু প্রেডিক্টর। কেউ একজন বই পড়ে নিল, বই পড়ে বৃহস্পতি সম্পর্কে জানলো, এবার আপনার কাছে ডায়লগ ঝেড়ে দিল, তার মানে তিনি অ্যাস্ট্রোলজার হলেন না। আমার কাছে যদি আপনাদের আসতে হয় তাহলে অবশ্যই মাথায় রাখবেন, কেবল জানার জন্য আসবেন না। কেননা একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার আপনার নেগেটিভ সাইডটা নিয়েই কিন্তু আলোচনা করবে, কাটাছেড়া করবে, নেগেটিভ সাইডটা কেন নেগেটিভ হয়েছে সেটা কিন্তু তিনি প্রেডিক্ট করবে, প্রেডিকশন করবে, বোঝাবেন। পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, কথা প্রসঙ্গে উঠে আসতে পারে, তার কারণ পজিটিভ সাইডকে কখনোই রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনি যদি মনে করেন কেবলমাত্র আমি জানতে যাচ্ছি যে কবে আমার সুদিন আসবে, আমি ঘরের মধ্যে শুয়ে রয়েছি, কবে কলিং বেল বাজিয়ে বলবে আমি সফলতা তোমার কাছে এসেছি, আমাকে গ্রহণ করো, তাহলে কখনো আপনি আমার কাছে আসবেন না।
পশ্চিমবঙ্গে আরো প্রচুর অ্যাস্ট্রোলজার রয়েছেন, তাদের কাছে যাবেন। আপনি যদি ভীষণ সিরিয়াস হন, আমি স্যারের কাছে যাচ্ছি, নেগেটিভিটিটা ফাইন্ড আউট করব, এবং বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটাকে, প্রবলেমটা আমি শুনছি, ফাইন্ড আউট করে শর্ট আউট করব রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে। আমি ঘটি বাটির কথা এই কারণের জন্যই বলি, আমি জানি আমরা না একদম সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের মাসিক যে ইনকামটা, সেই ইনকামটা আমরা 1 তারিখ বা 2 তারিখে চিন্তা করি, এর পেছনে এত টাকা খরচা করব, এর পেছনে এত টাকা খরচা করব, এর পেছনে এত টাকা খরচা করব, আর গাড়ি ভাড়া বাবদ এই টাকাটা রেখে দেব। সুতরাং সেক্ষেত্রে অনেক সময় কিন্তু যখন কোনো আমার কাছে এলেন, নেগেটিভিটি ফাইন্ড আউট হলো, শর্ট আউট করার জন্য ইচ্ছে আছে কিন্তু হয়তো অর্থ নেই, কিন্তু জীবনের কাছে কম্প্রোমাইজ করা যাবে না, রিটেক করার কোনো জায়গা কিন্তু জীবনে নেই। আর জীবনের নেগেটিভিটিটা শুনলাম, অর্থের জন্য সেইটাকে অফ করতে পারছি না, তা যেন না হয়। কেননা হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষ আমার কাছে আসছেন, এসেছেন, আমি জানি ভবিষ্যতেও আসবেন, তাদের মধ্যে হয়তো গুটি কয়েক মানুষ সো কল্ড বড় লোক, আর তাছাড়া প্রত্যেকেই কিন্তু ওই আমাদের মতোই নিম্ন মধ্যবিত্ত। আমি যদি খুব ভালো মতন 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্রের একত্রীকরণ, মঙ্গল এবং চন্দ্রের একত্রীকরণ, মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, এবং যেহেতু মঙ্গলের সাথে চন্দ্রের একত্রীকরণ মঙ্গলের ঘরেই ঘটছে, তাই জন্য মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু মারাত্মক কর্মের দিকে, কর্মের প্রতি তাদের কিন্তু মারাত্মক একটা প্রবণতা থাকবে, কর্ম করতে হবে। ভাগ্য, লাক, নিয়তি এইগুলোর চাইতেও যে কোনো কিছুকে বিশ্বাস করলেও মূলত তারা কিন্তু কর্ম করবে, কর্ম করতে চাইবে, কর্মের প্রতি বিশ্বাস তাদের থাকবে, এবং ঊর্জাগত জায়গাটা কিন্তু মানসিকতা, মনোভাব, দৃষ্টিভঙ্গি এবং মনের মধ্যে যখন বিরাজ করছে, তখন ডেফিনিট ভাবে কিন্তু বলা যায় যে তাদের মানসিকতার মধ্যেই কিন্তু আমি লড়াই করব, ফাইট করব, সংঘর্ষ করব, এই প্রবণতা লক্ষ্য করা যাবে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, মাতৃভাবের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। হঠাৎ করে মায়ের অপারেশন হতে পারে, রক্তজনিত প্রবলেম হতে পারে, কেমন, এবং 9-6 কানেকশন, মানে কর্কটের ঘরকে হিট করছে, 6-3 কানেকশন, 2:1% মধ্যে দিয়ে কেতু সূর্যকেও হিট করছে। হার্ট জনিত প্রবলেম, রক্তজনিত প্রবলেম, বিপি, সুগার, এই প্রবলেম গুলো কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সেকেন্ড হাউসে সূর্যের অবস্থান যেটা জানান দিচ্ছে, সূর্য যেই ভাবটাতে বসে থাকে সেখানে কখনো না স্টেবিলিটি দেয় না, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায়। সুতরাং অর্থনৈতিক জায়গাটাই কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, একবজ্ঞা, আমি যে কাজটা করছি, আমি যদি সঠিক কাজ করি, আমি যদি বেঠিক কাজ করি, যেহেতু সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গিকেও বুঝি, তাই জন্য সেক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি যেটাকে ঠিক মনে করছি সেটা কিন্তু ঠিক, কেউ আর সেখান থেকে আমাকে তুমি বেঠিক করছো, তুমি ভুল করছো, রেকটিফিকেশনের প্রয়োজন,
সেটা কিন্তু কেউ বোঝাতে পারবে না। দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু আমি আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও লক্ষ্য করতে পাচ্ছি। মেষ রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। কখনো হবে, কখনো বেরিয়ে যাবে, কেননা রবি কখনো সঞ্চয় করায় না কিন্তু। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, শুক্রের ঘরে রবির অবস্থান অ্যাডজাস্ট করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা কিন্তু হ্রাস করে দেয়। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি পূর্বেই যেটা বললাম, মঙ্গল এবং চন্দ্রের একত্রীকরণে যে মনের জায়গাটা, 3 নম্বর ঘর মানসিকতা মনোভাবের জায়গাটায় বুধের ঘরে বুধ বসে থাকার জন্য দারুণভাবে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করতে পারবে। যুক্তি দ্বারা বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই জায়গাটা কিন্তু অত্যন্ত তুখর প্রখর রয়েছে এবং সম্যক একটা ধারণা, যে কাজটা করছি অ্যাজাম্পশনের উপর করছি না, কেউ আমাকে বলছে বলে করছি না, সেই কাজটা সম্পর্কে আমার নলেজ আছে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নম্বর ঘর দ্বারা আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনকে দেখি, জীবনের আনন্দের জায়গাটাকে দেখি, আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করছি সেই জায়গাটা দেখি। 4 নম্বর ঘর দ্বারা মাতৃপ্রভাবকেও লক্ষ্য করা যায়। 4 নম্বর ঘর দ্বারা বাহন সুখকেও কিন্তু দেখা যায়। তাহলে শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণের ফলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্র মানে হচ্ছে অসৎ মানুষদের গুরু, আর বৃহস্পতি মানে হচ্ছে সৎ মানুষদের গুরু। আমি চাইছি জ্ঞান এবং প্রজ্ঞা, আমি চাইছি ফুর্তি, আনন্দ, যৌনতা। দুটো চাহিদার মধ্যে পার্থক্য আছে, তাই জন্য শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, স্ক্যাটারলি মুভ করে। তাহলে ব্যক্তিগত জীবনের জায়গাটাই কিন্তু খুব যে শান্তি সুখকর, আবার খুব যে অশান্তি বা অসুস্থকর পরিবেশ সৃষ্টি হচ্ছে তা নয়, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের মধ্যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, কখনো ভালো কখনো খারাপ, কখনো অ্যাডজাস্ট করতে পারছি কখনো অ্যাডজাস্ট করতে পারছি না। গৃহের মধ্যে হঠাৎ করে আমার চুপচাপ বসে থাকলে মনের মধ্যে নানান কুচিন্তা আসতে শুরু করবে। গৃহের পরিবেশটা আমার শান্তির জন্য অনুকূল হবে না, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদিও 4 নম্বর ঘরটা যেহেতু কর্কটের ঘর এবং চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, সুতরাং গৃহের মানুষজন যে খারাপ হবে তা নয়। আমি কিন্তু স্ক্যাটারলি মুভ করব, হ্যাপাজার্ডলি আমার সিদ্ধান্ত গ্রহণ চালচলন হবে, বা আমার জীবনে কখনো দেখা যাবে কোনো প্রতিবন্ধকতা আসছে, আবার কখনো সেটা কেটে যাচ্ছে। এই যে কখনো আমার মনের আকাশে মেঘ জমছে, বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, তার ফলে আমার যে স্থিতি হওয়া, স্থিতিশীলতা, একইভাবে চলন, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। নানান মানে ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পট পরিবর্তনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেট আমার জীবনের নানান সেটের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেট। আবার যদি খুব ভালো মতন 5 নম্বর ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে 5 নম্বর ঘরে কেতু বসে আছে। কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। সেকেন্ড হাউসে সূর্য বসে রয়েছে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সূর্যের যে অবস্থান, তাহলে 5 নম্বর ঘরের কেতু কিন্তু ফ্লাকচুয়েশনের আন্ডারে চলে এলো। সফলতা কখনো আসবে কখনো আসবে না। মেষ রাশির জাতক জাতিকাদের 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই যে সময়টায়
কখনো মনে হবে গেলুম গেলুম গেলুম, কখনো মনে হবে স্থিতিশীলতা, কখনো মনে হবে আমি জিতবই। এই ফ্লাকচুয়েশন, এবং কেতু যেহেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা, তাহলে স্যাটিসফ্যাকশনের মধ্যেও কিন্তু ফ্লাকচুয়েশন মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে এটাও কিন্তু সত্যি কথা, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু সেই লড়াকু মানসিকতাটা থাকবে, হার না মানা মনোভাব কিন্তু থাকবে। যে কোনো পরিস্থিতিতে আমি আবার উঠে দাঁড়াবো, লড়াই করব, ফাইট, সংঘর্ষের জায়গাটা থাকবে। যেহেতু কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে এবং চন্দ্র কিন্তু তার সাথে বসে আছে। এবার যদি 6 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, মেষ রাশির জাতক জাতিকাদের সার্ভিসের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কেননা 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, কন্যা রাশির ঘরের অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু স্বক্ষেত্রে বসে আছে মিথুনের ঘরে। তাহলে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। প্রাত্যহিক জীবন ধারণে আমার মানসিকতা, মনোভাবের পজিটিভনেস আমাকে কখনো কিন্তু ড্যামেজ আনবে না আমার জীবনে। শত্রু মারাত্মক ভাবে কিন্তু শত্রুরা খুব আনন্দ পেতে পারে। শত্রুদের স্থিতিশীল অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। কেমন বিপদে পড়েছ? ঠিক হয়েছে, গুপ্ত শত্রুর জায়গা। গুপ্ত শত্রু মানে কি? ভালো আছেন দাদা, আপদ কোথাকার, বিচরিত্র কাজ করা। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শত্রু কিন্তু কখনো মেষ রাশির জাতক জাতিকাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা ওই দূর থেকে দেখবে, হাসবে, মজা নেবে। আবার যখন মেষ রাশি জয় হবে, জয়ী হবে, আবার যখন নিজ অবস্থায় ফিরে আসবে, আবার যখন শক্তিশালী হবে, দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সার্ভিস আমি খুঁজছি, পরীক্ষা দেব, দারুণ সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের। জাতক জাতিকারা, মেষ রাশির জাতক জাতিকারা এই সময় যেন কখনো ঋণ না নেয় বা ঋণ না দেয়। 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতির সাথে বসে আছে। সুতরাং পার্টনারশিপ বিজনেসের জায়গাটা এই সময় ভুল বোঝাবুঝি হতে পারে, মতান্তর হতে পারে, মনান্তর হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু এই সময় অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে। যারা বিজনেস করছো এই সময়টা একটু টালমাটাল হতে পারে, কেননা বিজনেস কারক গ্রহ বুধ স্ট্রং, কোনো অসুবিধা নেই। কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতির সাথে বসে আছে, মনে হবে যেন আমি দুলছি, মনে হবে যেন আমার জীবনে ফ্লাকচুয়েশন আসছে। কিন্তু আজকের দিনে লিখে দেওয়া যায়, আমি বলছি যারা বিজনেস করছো হয়তো খানিক সমস্যার সম্মুখীন হলেও সেটা আবার ফেস করে তোমরা উঠে দাঁড়াবে, আবার তোমাদের বিজনেস ক্ষেত্র স্থিতিশীল হবেই হবে। এখন 1 নাম্বার ঘরে যে মঙ্গলের অবস্থান, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আমি আবার বলছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই প্রবলেমটা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা সেরকম ভাবে মেষ রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ম্যান আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ভুল হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অকারণে মানুষকে বিশ্বাস করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বা কোনো একটা প্রবলেম হয়েছে, আমি নিজেই অ্যাস্ট্রোলজার হয়ে চিন্তা করে নিলাম তাহলে বোধহয় এবার আমার সব শেষ হয়ে গেল, আমি একদম নিঃস্ব হয়ে গেলাম। আগে থেকেই প্রেডিক্ট করে হীনমন্যতায় ভোগার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেতরে ভেতরে ক্রোধ, রাগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুমরানোর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার ফিলিংস গুলোকে চেপে রাখার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে রয়েছে, সুতরাং 4 নাম্বার ঘরে কি বৃহস্পতি যেহেতু শুক্রের সাথে বসে রয়েছে, সংযোগের জায়গাটা, লাক ফ্যাক্টরের জায়গাটা আমি কিন্তু আজকের দিনে সেরকম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কেমন এই জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। হঠাৎ করে আমি কোন পথে যাব, কিভাবে কাজ করব, কি প্ল্যানিং করব, এইগুলো গুলিয়ে যেতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে 10 নাম্বার ঘর মানে ক্ষেত্রের জায়গা। বারবার ধরে বলেছি 10 নাম্বার ঘর মানে আমি বারবার ধরে বলেছি যে এটা একটা জংশনের জায়গা। 1610 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1710 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1510 কানেকশন বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, সফলতার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতির ঘরে যেহেতু বসে আছে, সেহেতু আমি 1 থেকে 1 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাবের মধ্যেই কিন্তু দেখা যাবে একটা ফ্লাকচুয়েশন। আমার দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে, অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে, মানসিকতা মনোভাবের জায়গা থেকে শুরু করে, আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, সফলতা থেকে শুরু করে, কর্মজীবন থেকে শুরু করে, সব ক্ষেত্রে কিন্তু একটা ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাবে। স্থিতিশীল সেইটা কিন্তু লক্ষ্য কখনোই করা যাবে না। 11 নম্বর ঘরে তাহলে কি হলো? শ্রাপিত সৃষ্টি হয়ে গেল, কর্মফলের জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। কেননা শনি যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, শনি এবং রাহুর একত্রীকরণ কিন্তু শ্রাপিত সৃষ্টি করছে। তাহলে আমি যে অবস্থায় ছিলাম, যতটুকু সফল হয়েছিলাম, সেখান থেকে আরো সফলতার ক্ষেত্রে বাধা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সাবঅর্ডিনেট কলিগসদের জায়গা পজিটিভ লক্ষ্য করা গেলেও বন্ধুত্বের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, পার্টনারের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। 12 নম্বর ঘরে শনির অবস্থান রাত্রে ঘুম হতে দেয় না। হঠাৎ করে জেগে উঠি, বাবা আমি কি করব, এই জায়গা সাবধান, পেটের প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান প্রজ্ঞার কারকতা, সেখানে নেগেটিভ শনির ইনফ্লুয়েন্স যখন চলে আসছে, তাহলে আমার 12 নম্বর ঘর মানে কি বললাম? ব্যয়ের স্থান। তাহলে আমার যে ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, আমার যে লড়াইয়ের জায়গাটা, আমার যে কমিউনিকেশন স্কিলের জায়গাটা, তাহলে ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গা, ওয়েস্ট অফ মানির জায়গা, ওয়েস্ট অফ ইমোশনের জায়গা, ওয়েস্ট অফ এই যে লড়াইয়ের সমস্ত কিছু কিন্তু অহেতুক অনর্থক হয়ে যাচ্ছে। কিন্তু জীবনের ধন কিছুই যায় না ফেলা। এই 10 তারিখ থেকে 30 তারিখ মনে হচ্ছে এই সবকিছুই ওয়েস্ট হয়ে যাচ্ছে। হে হে, এত পরিশ্রম, এত লড়াই সব কি নষ্ট হয়ে গেল? কখনো না, কখনোই কিন্তু নয়। আমি অবশ্যই জাজ করব, অবজার্ভ করব, যখনই দেখব এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার কোন সংযোগ সৃষ্টি হচ্ছে, আবার আমি ফিরে আসবো মেষ রাশি নিয়ে বলতে। কিন্তু আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মনে হতে পারে আমার এত লড়াই কি তাহলে ব্যর্থ হয়ে গেল? কখনোই নয়, কোনো দিনই নয়। কেননা মেষ রাশির আবার ঘুরে দাঁড়ানো, লড়াই, সংঘর্ষ, ফাইট পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 12 নম্বর ঘরে শনির অবস্থান এবং যেহেতু 6 নম্বর ঘর প্রাত্যহিক জীবন, আমার প্রত্যেকদিন যাদের সাথে আমার দেখা হচ্ছে, আমার পরিবার ছাড়া, আমি যেই পরিবারে রয়েছে সেই পরিবার ছাড়া যাদের সাথে দেখা হচ্ছে, তাদের পজিটিভ রিফ্লেকশন আমি লক্ষ্য করতে পারছি না। সেখান থেকেও অনেক সময় আমার ড্যামেজ হতে পারে। আচ্ছা শুনুন তো বাবু, হয়তো মা জানতে গেছি, শুনলাম আপনার নাকি বিজনেসটা খুব একটা ভালো চলছে না, হঠাৎ করে কাস্টমার একদম জিরো হয়ে গেছে। তাহলে বোধহয় আপনার ওখানকার বাস্তু দোষ। আপনি কোনো একজন ওই বাস্তুশাস্ত্র মতে যজ্ঞফজ্ঞ করে সেখানে চলে যান, ভুল পথে পরিচালিত করে দেবে, হঠাৎ করে ভয় দেখাবে।
সুমন্ত বাবু ঘুরতে এলাম। আরে আসুন আসুন, বসুন বসুন। কি শুনলাম আপনার নাকি একদম বিজনেস ভালো চলছে না, বিজনেসে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে। বাবা, তাহলে এবার আপনার কি হবে? এই যে হঠাৎ করে কানের মধ্যে গুঁজে দেওয়া, এটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনে, আমার পরিবারে যারা যারা আছে, স্বামী স্ত্রী ভাই বোন দাদা দিদি বাবা মা হোয়াট এভার যেই হোক, তারা ছাড়া যারা আমার কাছের আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি, বন্ধু বান্ধব, এখান থেকেও কিন্তু ব্যাড রিফ্লেকশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, আমি অবশ্যই ফলো করব, যখনই মেষ রাশির এই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার সময় আসবে, ভোর হওয়ার অনেক আগে যেমন ওই মোরগ জানতে পারে, যখনই আমি সেই অবস্থান লক্ষ্য করব, তখন মোরগের মতন আমিও কিন্তু চিৎকার করে উঠব, ভোর হয়েছে ভোর হয়েছে, অন্ধকারকে ভয় পেও না। আজকের মতন এইটুকুই, নমস্কার।